ধরুন বন্ধু, আপনার কাছে 10,000 টাকা আছে আর আপনি সেটাকে বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করতে চান, যাতে ওই টাকাটা ভবিষ্যতে আপনাকে ভালো রিটার্ন এনে দিতে পারে। তাহলে এই ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখা দরকার। নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত আপনাদের সঙ্গে। আমি কোনো রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট নই বা ফিনান্সিয়াল অ্যাডভাইসারও নই, কিন্তু নিজের অভিজ্ঞতা আর নিজের ইনভেস্টমেন্ট জার্নিকে বুঝে আপনাদের একটা বৈজ্ঞানিক ভিত্তিসম্পন্ন আর্থিক পরিকল্পনা দেখাবো, যেটা বাস্তবে কাজ করে। তাই বেশি ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সরাসরি বিষয়ে আসি। প্রথমেই ধরে নিলাম আপনি 10,000 টাকা বিনিয়োগ করতে চান। তাহলে কিভাবে করবেন চলুন একটু বুঝে নিই। এবার বিনিয়োগ আপনি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকাও করতে পারেন, বা চাইলে জীবনের প্রথম বিনিয়োগ হিসাবে 1,000 টাকাও করতে পারেন। মানে শুধু আমার এই হিসাবকে মাল্টিপ্লাই বা রেশিও হিসাবে ভাগ করে নেবেন, তাহলেই বুঝে যাবেন আপনার টাকাটা কিভাবে ইনভেস্ট করবেন। মনে রাখবেন, কোনো বিনিয়োগই ছোট নয়, শুধু সময়ের খেলা মাত্র। অর্থাৎ 20-30 বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে, আপনার বিনিয়োগের পরিকল্পনা যেমন হওয়া দরকার 40 থেকে 50 বছর বয়সীদের সম্পূর্ণই আলাদা হবে। তাই বয়স অনুযায়ী আমি 20 থেকে 30 বছর, 30 থেকে 40 বছর, 40 থেকে 50 এবং 50 থেকে 60 বছর বয়স অনুযায়ী 4টি বিভাগে এই ভিডিওটাকে ভাগ করেছি। আপনি চাইলে এখনই এই ভিডিওটা স্কিপ করে সরাসরি আপনার বয়সের পার্টটি দেখে নিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব বিনিয়োগের স্ট্যাটিস্টিক্স বুঝতে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে এই ভিডিওটা দেখুন, কারণ এতে আলটিমেটলি লাভটা আপনারই হবে। তাহলে শুরু করি প্রথম বিভাগটিকে দিয়ে। অর্থাৎ আপনার বয়স যদি 20 থেকে 30 বছর বয়সের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনার 10,000 টাকার বিনিয়োগটা কিভাবে, কোন খাতে কিভাবে ইনভেস্ট করবেন সেটা চলুন বুঝে নেওয়া যাক। কারণ এই 20 থেকে 30 বছর বয়সটা হচ্ছে বিনিয়োগের সেরা সময়। কারণ এই সময়ে আপনি ইনভেস্টমেন্ট শুরু করলে আপনার ইনভেস্টমেন্টটা একটু লং টার্মে করতে পারেন, রিটার্ন বেশি পাবেন, হাই রিটার্ন, এবং রিস্কও আপনি তাই বেশি নিতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই সময়ে আমরা আমাদের কেরিয়ারেতে বেশি ফোকাসড থাকি। তাই কেরিয়ার ফোকাসড থাকাকালীন আমরা টুকটাক যে টাকায় ইনকাম করি না কেন, বা জীবনের প্রথম স্যালারি, প্রথম কয়েক বছরের স্যালারিটা যেটাই পাই না কেন, আমরা সবসময় এটাকে আনন্দ, বিনোদন এই সবেতে নষ্ট করতে থাকি। তার থেকে এই সময় যদি একটু ডিসিপ্লিনড হয়ে, খুব সামান্য হোক, আমার ইনকামের 10%, 20%ও যদি আমি কোনো রকমে ইনভেস্টমেন্টে লাগাতে পারি, এটা কিন্তু আমাকে লং টার্মে অনেক বেশি ফল এনে দিতে পারে। তাই চলুন ইনভেস্টমেন্টটা কীরকমভাবে ক্যাটাগরাইজড করা যেতে পারে 10,000 টাকাকে এই বয়সে যদি আপনার, এই বিভাগে যদি আপনার বয়স হয়, চলুন দেখে নেওয়া যাক। সবচেয়ে প্রথমে আপনাকে 20% একটা সেফ ইনভেস্টমেন্টে রাখতে হবে। মানে 10,000 টাকা আপনি বিনিয়োগ করতে চাইলে যদি অ্যাট এ টাইম 10,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে 20% হিসাবে 2,000। আর যদি মনে করেন প্রত্যেক মাসে 10,000 টাকা করে আপনার এক্সেস থাকছে, আপনি এমন একটা কিছু কাজ বা চাকরি করছেন যেখানে 10,000 টাকা আপনি সেভিংস করতে পারেন প্রত্যেক মাসে, তাহলে তার 20% আপনাকে সেফ ইনভেস্টমেন্টে রাখতে হবে। সেফ ইনভেস্টমেন্ট হিসাবে আমাদের দেশে এই মুহূর্তে পোস্ট অফিসের বিভিন্ন রকম সেভিংস স্কিম আছে, সেগুলোকে আপনি ট্রাই করতে পারেন। যেমন কিষাণ বিকাশ পত্র, NSC ন্যাশনাল সেভিংস স্কিম, বা যারা পোস্ট অফিসের রেকারিং আছে, ব্যাংকের রেকারিং আছে, এগুলো করতে পারেন। বা ব্যাংকে ডাইরেক্ট আপনি FD করতে পারেন। এতে আপনি মোটামুটিভাবে 6% একটা ইন্টারেস্ট পেতে পারবেন। 6 মানে 6 থেকে 6.5% মতো ইন্টারেস্ট আপনি পাবেন। নেক্সট 20% মানে আর 2,000 টাকা আপনাকে কোনো না কোনো স্টকসে ইনভেস্ট করতে হবে। একটু হাই ভ্যালুড যেন স্টক হয়ে থাকে, একদম পেনি স্টকসে নয়। মানে মিড ক্যাপ সেগমেন্ট বা স্মল ক্যাপ কোম্পানির শেয়ার হলেও সেই শেয়ারটা যেন রেপিউটেড হয়ে থাকে, তাতে আপনি ইনভেস্ট করতে পারেন 20% ম্যাক্সিমাম। বা আপনি স্টকসে না গিয়ে সরাসরি কিন্তু মিউচুয়াল ফান্ডেও আসতে পারেন, যেখানে আপনি ডাইরেক্টলি স্মল ক্যাপ কোম্পানির স্টকে ইনভেস্ট করতে পারেন। মানে যদি আপনি মিউচুয়াল ফান্ডে আসেন, তাহলে SIP মানে মান্থলি যদি আপনি 10,000 টাকা থেকে 20% মানে 2,000 টাকা করে SIP করেন, তাহলে আপনি স্মল ক্যাপ চুজ করে নিন। কারণ এই বয়সটা স্মল ক্যাপ চুজ করে রিস্ক নেওয়ার মতোই বয়স, লং টার্মে ফায়দা আপনার। নেক্সট 20% আপনি আরও একটু হাই রিস্ক ক্যাটেগরি ইনভেস্টমেন্টে যেতে পারেন, আর সেটা হচ্ছে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি কিন্তু ইদানিংকালে একটা ভালো রকম ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জায়গা হয়ে যাচ্ছে, বিশেষত যারা কম বয়সীর মধ্যে পড়ছে তাদের ক্ষেত্রে। কারণ তারা লং টার্মে এইটাকে থেকে ভালো রিটার্ন আনতে পারে, কিন্তু কুইক রিটার্ন আনতে পারে, রিস্ক নেওয়া যেতে পারে 20%। তাহলে আমরা 20% রাখলাম সেফ ইনভেস্টমেন্ট, 20% রাখলাম স্টকস অর মিউচুয়াল ফান্ডসে, এবং 20% ক্রিপ্টোকারেন্সি। পড়ে রইল 40%। এটা কোথায় ইনভেস্ট করবেন? এটা সবথেকে ভ্যালুয়েবল জায়গায় আপনাকে ইনভেস্ট করতে হবে।
সেটা হচ্ছে আপনার কেরিয়ারের জন্য। অর্থাৎ এই 20 থেকে 30 বছর বয়সটা হচ্ছে এখনও লার্নিং পিরিয়ড, যেখানে আপনি যে কোনো একটা ভালো প্রফেশনে থাকার জন্য, আপনার কেরিয়ারটাকে ইমপ্রুভ করবার জন্য, যাতে আপনি ইন ফিউচার আরও বেশি টাকা ইনকাম করতে পারেন, ডাইরেক্ট ইনকাম করতে পারেন, অ্যাক্টিভ ইনকাম করতে পারেন, তাতে ইনভেস্ট করতে হবে আপনাকে এই রেস্ট 40% টাকা। হতে পারে আপনি কোনো কোর্সে জয়েন করুন, অনলাইন কোর্স করুন, কোনো ইনস্টিটিউশনে যোগ দিন, কোনো একটা এমন কোর্স করুন যেখান থেকে আপনি আরও বেশি নিজের স্কিলটাকে এনরিচ করতে পারবেন। নিজের স্কিল এনরিচ করা যেটা আপনাকে আরও বেশি ইনকাম এনে দিতে পারে, তাতে ইনভেস্ট করুন। সব সময় এটা হচ্ছে বেস্ট ইনভেস্টমেন্ট, আর তার করার বেস্ট টাইমই হচ্ছে 20 থেকে 30 বছর বয়স। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই ক্যাটেগরির ইনভেস্টমেন্টটা। এবার আসি নেক্সট সেগমেন্টে। যদি আপনার বয়স 30 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বুদ্ধিমত্তার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে হবে, কারণ গড়পড়তা ভারতীয়রা এই রকম সময়ে এসে ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা অনুভব করে এবং ইনভেস্টমেন্ট করতে শুরু করে। শুধু তাই নয়, এই সময় দায়িত্ব বাড়ে অনেক, কারণ এই 30 থেকে 40 বছর বয়সে এসে মেনলি অলমোস্ট এভরি ইন্ডিয়ান, মানে আমাদের ভারতীয়রা সবাই কিন্তু ম্যারেড হয়ে যায় এবং ম্যারেড উইথ কিড পর্যন্ত চলে আসে। অর্থাৎ একদিকে খরচ বাড়তে থাকে, দায়িত্ব বাড়ে এবং ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তাটাও ভীষণভাবে বাড়ে। তাই সেক্ষেত্রে এই সময় আপনাকে কিন্তু ভীষণ ট্যাকটিক্যালি বিনিয়োগ করতে শুরু করতে হবে। প্রথমেই আপনাকে যে টাকাই থাকুক না কেন, আপনাকে আপনার বয়স অনুযায়ী, আপনার ইনকাম ক্যাটেগরি অনুযায়ী আপনাকে একটা টার্ম ইন্স্যুরেন্স অবশ্যই নিতে হবে। টার্ম ইন্স্যুরেন্স নেওয়া ভীষণ 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 প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে। আর এবং অবশ্যই একটা নির্দিষ্ট অ্যাভারেজ আপনার কস্ট অনুমান করে একটা হেলথ ইন্স্যুরেন্স আপনাকে নিতে হবে। আপনার টোটাল ইনভেস্টমেন্টের মধ্যে প্রত্যেক বছর যেন একটা টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স আপনার করা থাকে এবং সেটা আপনি রিনিউ করতে থাকবেন। আপনার জন্য করবেন, আপনার ফ্যামিলি মেম্বার্সদের জন্য করবেন। এটা ইনভেস্টমেন্টের বাইরে রইল। বাকি থেকে থাকা পড়ে থাকা অংশের মধ্যে আপনি 20% একটা এমার্জেন্সি ফান্ডে ইনভেস্ট করে রাখতে হবে আপনাকে। যে কোনো সময় প্রয়োজন পড়লে সেখান থেকে নিয়ে আপনি খরচ করতে পারেন। সেটা হতে পারে ব্যাংকের এফডিতে করে রাখবেন, কুইকলি আপনি তাকে লিকুইডে করতে পারবেন, বা লিকুইড মিউচুয়াল ফান্ড এমন অনেক রয়েছে যেখানে আপনি ইনভেস্ট করে রাখতে পারেন, সঙ্গে সঙ্গে আপনি ফোনের অ্যাপ থেকে টাকা তুলে নিতে পারেন। এইরকম একটা এমার্জেন্সি ফান্ডে আপনি রাখতে পারেন। যদি সেটাকেও খুব মনে হয় যে কঠিন কাজ, আপনি শুধুমাত্র সেভিংসে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রেখে দিতে পারেন এমার্জেন্সি ফান্ড। যদি প্রত্যেক মাসের কথা ভাবেন, প্রত্যেক মাসে 20% আপনার জন্য এমার্জেন্সি ফান্ডে থাকে। নেক্সট 20% আপনার থাকবে সেফ ডিপোজিট। সেফ মিনস এতে কোনো রকম রিস্ক থাকবে না। সেটা পোস্ট অফিসের নানা রকম সেভিং স্কিম আছে। পোস্ট অফিসের সেভিং স্কিম নিয়ে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে এবং ভিডিও আসতেও থাকবে। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে অনেক বেশি ইন ডেপথ নলেজ কিন্তু পেতে পারবেন। পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের মধ্যে যেতে পারেন, বা ব্যাংকের এফডি, যদিও ব্যাংকের এফডির ক্ষেত্রে প্রত্যেক বছর আপনাকে কিন্তু একটা 15G ফর্ম ফিল আপ করতে ব্যাংকে যেতে হতে পারে, কিন্তু পোস্ট অফিসের সেভিংসের ক্ষেত্রে সেই সব ঝামেলা কিন্তু নেই। আপনি পোস্ট অফিসের সেভিংস স্কিম এদিক থেকে কিছুটা হলেও আমাদের টাইম সেভ করে। আপনি সেফ ডিপোজিট করলেন 20%, আর বাকি 40% মানে আপনার সেভিংস আপনাকে কিন্তু মিউচুয়াল ফান্ড অথবা ইটিএফে ইনভেস্ট করতে হবে। প্রত্যেক মাসে যদি আপনি করেন তো বেস্ট হয়। আপনি মিউচুয়াল ফান্ড, ইদানিংকালে তো ইটিএফেতেও আপনার এসআইপি করা যায়, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে আসা যায় 40%। যেহেতু আপনার বয়স 30 থেকে 40 বছর বয়সের মধ্যে, তাই আপনার এই যে 40% ইনভেস্টমেন্ট, এটাকে আপনি 20% রাখবেন মিড ক্যাপে, আর বাকি 10% আপনি লার্জ ক্যাপ আর স্মল ক্যাপে রাখবেন। আর যদি চান আরেকটা ফান্ড বাড়াতে, তাহলে আপনি একটা ইন্ডেক্স ফান্ডে করে নেবেন। তাহলে 40%টা 10-10-10-10 করে একটা ইন্ডেক্স ফান্ড, একটা স্মল ক্যাপ ফান্ড, একটা মিড ক্যাপ ফান্ড, একটা লার্জ ক্যাপ ফান্ড, এই 4টে ফান্ডে আপনি এসআইপি করতে শুরু করুন। অ্যামাউন্ট যাই হোক, এখন তো এসআইপি করবার জন্য 100-200 টাকাই এনাফ। কোনো ফান্ডের ক্ষেত্রে 500 টাকা মিনিমাম একটা থাকে। এটা বুঝে আপনি ইনভেস্ট করতে শুরু করবেন, এবং মিউচুয়াল ফান্ড কোনটা কী এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। আর বাকি রইল আপনার 20%। এই 20% আপনি দুটো পার্টে ভাগ করবেন। একটা 10% আপনি করবেন ক্রিপ্টোকারেন্সি, আপনাকে ইনভেস্ট করতে হবে, আর 10% আপনি গোল্ড বা সিলভার ইটিএফ ইনভেস্ট করবেন। কারণ এইগুলো আমাদের কিন্তু একটাতে হাই যেমন রিস্ক আছে, হাই রিটার্নও আছে, আর একটা স্ট্যাটিক্স একটা রিস্ক নিয়ে আমাদের কিন্তু মার্কেট ক্যাপটাকে ধরে রাখতে সাহায্য করে। এইভাবে আপনি টোটাল আপনার 100% ইনভেস্টমেন্টটাকে ডিভাইড করে নিতে পারলেন। এবার আসি বন্ধু থার্ড সেগমেন্টে, অর্থাৎ ধরে নিই আপনার বয়স 40 থেকে 50 বছর বয়সের মধ্যে, যেখানে অনেকটা সময় আপনি জীবনে অতিক্রান্ত করে এসেছেন, এবং আপনি এই বয়সে এসে যে ইনভেস্টমেন্টটা করবেন, আপনার ডিউরেশন বা টার্ম আমি ধরে নিলাম 10 বছর, মানে 5 থেকে 10 বছর পর্যন্ত আপনি ইনভেস্টমেন্টকে ধরে রাখবেন, বা 15 বছর পর্যন্ত ধরে রাখবেন। কারণ আপনার ইনভেস্টমেন্ট শুধু আপনার ফিউচার জেনারেশনের জন্য থাকবে তা কিন্তু নয়, আপনাকেও তো এনজয় করতে হবে।
তো সেই জন্যে 40 থেকে 50 বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে, আপনি কিভাবে ইনভেস্ট করবেন সেটা একটু বুঝে নিন। প্রথমে বলে রাখি, আপনাকে একটা টার্ম ইন্স্যুরেন্স আর একটা হেলথ ইন্স্যুরেন্স কিন্তু নিয়ে রাখতে হবে, মাস্ট। আপনার বয়স, আপনার সোশ্যাল স্ট্যাটাস বা আপনার এক্সপেন্সেস কেমন, সেই অনুযায়ী আপনি কিন্তু এই ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট বা সাম অ্যাসিউড নির্বাচন করবেন, সেটা কিন্তু বুঝে। টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মিনিমাম 30-40 লাখ টাকার যেন একটা ক্যাপ আপনার থাকে। 50 লাখ টাকার হলে তো ভালোই হয়, সেগুলো কিন্তু খুব কম বাজেটেই পাওয়া যায়, আপনি অনলাইনে এগুলোকে ক্যালকুলেট করতে পারবেন। এবার ইন্স্যুরেন্স, এই টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের টাকা বাদ দেওয়ার পর যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন পড়ে রয়েছে আপনার কাছে 10,000-এর মধ্যে, তার 20% আপনি এমার্জেন্সি ফান্ডে কিন্তু রেখে দেবেন। মনে রাখবেন 20%, মানে 10,000 টাকা হলে 2,000 টাকা আপনাকে যে কোনো এমার্জেন্সি ফান্ডে রাখতে হবে, যে কোনো সময় এমার্জেন্সির ক্ষেত্রে যাতে শুধু আপনাকে ইউজ করতে পারেন। সেটা হতে পারে ব্যাংকের এফডিতে রেখে দিতে পারেন, বা সেভিংসে রেখে দিতে পারেন, বা মিউচুয়াল ফান্ডের লিকুইড ফান্ডগুলোতে রাখতে পারেন। 20% এমার্জেন্সি ফান্ড, বাকি 20% আপনি সেফ ইনভেস্টমেন্ট প্ল্যানে আসবেন। সেক্ষেত্রে ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের যে সেভিংস স্কিম আছে সেইগুলোতে ইনভেস্ট করতে পারেন, অথবা আপনি লার্জ ক্যাপ শেয়ারও বাই করে রাখতে পারেন ফিউচারের জন্য। লার্জ ক্যাপ কোম্পানিগুলোর শেয়ার ডাইরেক্টলি আপনি কিনে রাখতে পারেন। এগুলো কিন্তু সেফ ইনভেস্টমেন্ট হিসেবে ক্যালকুলেট করতে পারেন, মানে মোটামুটিভাবে। এটা আপনাকে লং টার্মের কথাও ভাবাতে হবে কিন্তু শেয়ার্সের ক্ষেত্রে, মানে মিনিমাম 5 to 10 ইয়ার্স আপনার কিন্তু ডিউরেশন রেখে আপনি শেয়ার কিনবেন, সেটা ভেবে কিন্তু ইনভেস্ট করবেন। বাকি 40% আপনি সরাসরি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তার মধ্যে যেন অবশ্যই ইন্ডেক্স ফান্ড এবং মিড ক্যাপ ফান্ড থাকে। এবার এই 40% কি আগের সেকশানের মতো আপনি 10-10-10-10 মানে 4টে 10% হিসাবে ইন্ডেক্স ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড এবং স্মল ক্যাপ ফান্ডেও রাখতে পারেন, অথবা ইটিএফেও আসতে পারেন। আর বাকি 20% আপনি গোল্ড অর সিলভার ইটিএফে আপনি ইনভেস্ট করবেন। এই সব কিছুকে ক্যালকুলেট করলে মোটামুটি আপনার অন অ্যান অ্যাভারেজ সিএজিআর 10%-এর আশেপাশে থাকবে, এটুকু নিশ্চয়ই থাকতে পারেন 10 ইয়ার্সের জন্য। এবার কীরকম রিটার্ন সেটা আপনি নিজে ক্যালকুলেট করতে পারেন। ভিডিও অনেক দীর্ঘায়িত হচ্ছে, বেশি সময় অতিবাহিত করব না, অন্য কিছু কথা বলে সরাসরি আসি 4th সেগমেন্ট অফ এজেস। মানে ধরুন আপনার বয়স 50 অ্যান্ড অ্যাবাভ, 50 থেকে 60 আমি ধরছি না, 50 অ্যান্ড অ্যাবাভ। আপনি 60 অ্যাবাভ, 70 অ্যাবাভ থাকলেও যদি ইনভেস্টমেন্টে আসতে চান, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট পরিকল্পনা কেমন হবে চলুন একটু দেখে নেওয়া যাক। আপনাকে আপনার ইনভেস্টমেন্টের 40% লিকুইড ফান্ড, যে কোনো সময় আপনি প্রয়োজনে তুলতে পারবেন এমন লিকুইড ফান্ডে ইনভেস্টেড রাখতে হবে। সিম্পলি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, ব্যাংকের সিম্পল একটা এফডি করে রাখা টার্ম অনুযায়ী, বা পোস্ট অফিসের যে কোনো সেভিংসেও আপনি রাখতে পারেন। আর বাকি 40% আপনি যদি ইনভেস্ট করতেই চান, তাহলে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে বা ব্লু চিপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এটা কিন্তু আপনাকে সেফ এবং সিকিউর একটা রিটার্ন দিতে পারে। আর বাকি 20% গোল্ড এবং সিলভার ইটিএফ বা গোল্ড এবং সিলভারের বন্ড আপনি বাই করে মোটামুটিভাবে 8 to 10% একটা সিএজিআর রিটার্ন পেতে পারেন। এইরকমভাবে, কারণ এই যে 50 to 60 এজের যে গ্রুপটা, এখানে আমাদের ইনভেস্টমেন্টের টার্মটা বেশি দিনের হয় না। আমরা শর্ট টার্মের জন্য ইনভেস্টেড থাকতে চাই, কারণ আমার সেফার ইনভেস্টমেন্ট চাই এবং আমার বেশি দিন ইনভেস্টেড রেখে টাকা কবে রিটার্ন পাবো তবে আমি সেটাকে ইউটিলাইজ করবো বা এনজয় করবো সেটা ভাববো না। সবসময় মনে রাখবেন যে এজ অনুযায়ী ইনভেস্টমেন্টের পরিকল্পনা হওয়া দরকার, এবং যে কোনো এজের ক্ষেত্রেই একটা টার্ম ইন্স্যুরেন্স এবং একটা হেলথ ইন্স্যুরেন্স আপনাদের কিন্তু অবশ্যই নেওয়া প্রয়োজন। আমি কোনো অ্যানালিস্ট নই, তাই কোনো ফান্ড বা কোনো রকম ইন্স্যুরেন্স আপনাকে সাজেস্ট করবো না। আপনি নিজে মার্কেট বুঝে যাচাই করতে পারেন। তবে এই সংক্রান্ত কীভাবে যাচাই করতে হয় সেই বুদ্ধি দেওয়ার জন্য নানা রকম ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবে। আশা করি এই 12-14 মিনিটের শর্ট ভিডিওর মধ্যেই আপনাদের বয়স অনুযায়ী ইনভেস্টমেন্টের ক্যাটেগরিটা কেমন হতে পারে বা হলে বিজ্ঞানভিত্তিক ইনভেস্টমেন্ট হবে, শুধুমাত্র সেভিংস নয়, সেভিংসের সঙ্গে ইনভেস্টমেন্ট হবে, সেটা বোঝাতে পেরেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যার যার প্রয়োজন আছে এই ধরনের ভিডিও দেখার বা শোনার তাকে একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।